আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সরকার আওয়ামী লীগের প্রতি আশা ছেড়ে দিয়েছেন, শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আশা ছেড়ে দিয়েছেন। আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে তারা আর ভাবছেন না। এই সমীকরণটা লিখে ফেলা যত সহজ, এই সমীকরণটা মেলানো তত সহজ নয়। কারণ ভারত সরকার এখন পর্যন্ত বাংলাদেশে তাদের জন্য নির্ভরযোগ্য, মানে যারা কিনা বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে ভারতে আক্রমণকারীদের তৈরি করবেন না, প্রশিক্ষিত করবেন না, কিংবা ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের সীমান্তে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবেন না, এমন আর কোনো রাজনৈতিক পক্ষর সন্ধান এখনো পান নাই। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সংসদে আইন পাশ করবার পরে বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যমে ভারত সরকার নাকি কাতারে পাঠিয়ে দিতে চায় শেখ হাসিনাকে, এবং শেখ হাসিনাকে সরিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তুলতে ভারত সরকার উদ্গ্রীব হয়ে উঠেছে, এমন খবরাখবর প্রকাশিত হতে থাকে। বিশেষভাবে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় দৈনিক মানব জমিন, তারা এক দফা খবর ছাপে যে কাতার বা অন্য কোনো দেশে যেতেই রাজি নন শেখ হাসিনা। এরপর সম্প্রতি তারা খবর ছেপেছে যে রিফাইন্ড আওয়ামী লীগেও রাজি নন শেখ হাসিনা, এবং তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যে গত সপ্তাহ খানেক ধরে শেখ হাসিনাকে কি সত্যি ভারত আর রাখতে চাইছে না, ভারত কাতার পাঠিয়ে দিতে চাইছে, এই আলাপটা নানাভাবে দানা বেঁধে উঠেছে। দেখেন, কাতার বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ কখনো আওয়ামী লীগের বা শেখ হাসিনার কোনো খাতিরের দেশ ছিল না। কাজেই কাতার বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ খুব মানে আগ্রহের সঙ্গে শেখ হাসিনাকে একটা অনির্দিষ্ট সময়ের জন্য রাজনৈতিক আশ্রয় বা আতিথ্য দিতে চাইবেন, সেটা ভাববার কোনো কারণ নাই। এমনকি শেখ হাসিনার কখনো মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে এমন কোনো খাতির দেখা যায় নাই, বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর গণতন্ত্রের বিষয়ে আওয়ামী লীগের রাজনীতির এমন কোনো ভক্তি শ্রদ্ধা দেখা যায় নাই যে সে তার উপরে ভরসা করে শেখ হাসিনা কাতার রওনা হবেন। শেখ হাসিনা ভারতে কতদিন থাকবেন এ প্রসঙ্গে যখন 2025-এর অক্টোবরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে বাংলাদেশের কূটনৈতিক সংবাদদাতারা প্রশ্ন করেছিলেন, তিনি স্পষ্টতই বলেছিলেন শেখ হাসিনা ততদিনই থাকবেন ভারতে যতদিন তিনি চাইবেন। এই একই কথা স্পষ্টভাবে শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে আইআইটিতে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর গত ডিসেম্বরে বলে আবারও শিরোনাম হয়েছিলেন যে শেখ হাসিনা ঠিক ততদিন ভারতে থাকবেন যতদিন তিনি চাইবেন, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার। কাজেই ভারত সরকার হঠাৎ করে শেখ হাসিনাকে কাতার পাঠিয়ে দিতে চাইবে, এই পুরো গল্পটা ভীষণভাবে যে গাঁজাখুরি সেটা বুঝতে খুব বড় রাজনৈতিক বিশ্লেষক বা আন্তর্জাতিক কূটনীতি সম্পর্কে খুব বেশি ধারণা থাকবার প্রয়োজন হয় না। ভারত সরকার সেই 1959 সাল থেকে চীনের এই যে দুর্দণ্ড প্রতাপশালী সরকার এবং চীনের সরকারের সঙ্গে তাদের সম্পর্কের যে ওঠানামা, এক রকমের বিরূপ সম্পর্ক, এর মধ্যেই কিন্তু দালাই লামাকে আশ্রয় দিয়ে গেছে। শুধু তাই নয়, দালাই লামা ভারতেরই হিমাচল প্রদেশে ধর্মশালায় রীতিমতো নির্বাসিত সরকার পরিচালনা করছেন। দেখেন, শেখ হাসিনাকে ভারত সরকারের এই যে আতিথ্য দান, এবং ভারত সরকার এটাকে যে ব্যাখ্যা করেন যে শেখ হাসিনা যেহেতু তাদের দীর্ঘ সময়ের বন্ধু, আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশের রাজনীতিতে তাদের নির্ভরযোগ্য বন্ধু, কাজেই এই সময়ে তারা মনে করেছেন যে তাদের এই সমর্থনটুকু শেখ হাসিনাকে দেওয়া উচিত। কিন্তু শুধুই কি তাই? বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা বা আওয়ামী লীগ ছাড়া ভারতের বন্ধু কই? মোদী সরকার বা প্রধানমন্ত্রী মোদী নিজে ভীষণ আগ্রহ নিয়ে হাত বাড়িয়ে খালেদা জিয়ার মৃত্যুর পর, যদিও বা দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয় চিঠিতে লিখে কিংবা পার্লামেন্টে শোক প্রস্তাব এনে বললেন বটে খালেদা জিয়ার সঙ্গে ভারতের, কিন্তু ভারত সরকার, ভারতের সুশীল সমাজ, ভারতের সংবাদ মাধ্যম খুব ভালো করে জানে কখনো খালেদা জিয়া সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্কটা জমে উঠতে পারেনি, বরং সবসময় বিএনপি সরকারের শাসনামলে ভারতের উত্তর পূর্বাঞ্চল, মানে সেই সেভেন সিস্টার্স, অশান্ত থেকেছে। এবং
বারবার তারেক রহমানের মা খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে আরো বাংলাদেশকে একটা অঙ্গরাজ্যে পরিণত করবে এসব ভয় দেখিয়ে ভোট পেয়ে এসেছেন। কাজেই ওই যে যারা মাহফুজ আনামের মতো সব বাস্কেটে ডিম রাখার কথা বলেন বাংলাদেশে কিংবা ভারতে, শশী থারুরের মতো যারা এই তত্ত্ব দেন, সে তত্ত্বে ঠিক শতভাগ ভরসা যে করা যায় না সেটা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, যারা কিনা দীর্ঘ সময় ধরে এই পররাষ্ট্রনীতি কূটনীতি পরিচালনা করে এসেছিলেন, তারা খুব ভালো করে জানেন। কাজেই এই অবস্থায় শেখ হাসিনা মানে বাংলাদেশে যেই দেশটির সাথে তাদের 4000 কিলোমিটারের বেশি সীমান্ত আছে, সেই দেশে তাদের সবচেয়ে নির্ভরযোগ্য রাজনৈতিক শক্তি যেটি, তার নেতাকে দিল্লিতে না রেখে কাতারে পাঠিয়ে দেওয়ার তো ভারতেরও কোনো যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে না। ভারত দেখেছে এমনকি সাম্প্রতিক সময়ে যে আওয়ামী লীগ যদিও বা শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারেনি, কিন্তু নির্বাচনে বিএনপিকে জিতিয়ে আনতে, জামায়াত বিরোধী একমাত্র পক্ষটিকে জিতিয়ে আনতে, ভারতকে একটা স্বস্তিকর পরিস্থিতি দিতে কতটা ভূমিকা রাখতে পেরেছে বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে। সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা এই নির্বাচনে শেষ পর্যন্ত বিএনপির পক্ষে দাঁড়িয়েছে। একদিকে তাদের প্রত্যাশা ছিল বিএনপি তাদেরকে রাজনীতিতে আবারও সক্রিয় হতে সহায়তা করবে, অন্যদিকে জামায়াতকে আটকাতে আওয়ামী লীগ ভীষণভাবে একটা কার্যকরী ভূমিকা রেখেছে। কাজেই ভারত সরকার খুব ভালো করে জানে যে তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর গত 2 মাসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে আইন পাস সহ যেসব অস্বস্তি সৃষ্টিকারী কাজ করছেন বা যেসব প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন প্রতিবেশী দেশ ভারতকে, সীমান্তে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা সহ যেসব কাজ তাদের করবার কথা ছিল, সেসব বিষয়ে যে নিষ্ক্রিয় আছে, সেই পরিস্থিতিটা চলতে থাকলে রাজনৈতিক কর্মকাণ্ডেও বিএনপিকে মোকাবেলা করবার জন্য আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে আর কোনো শক্তি নাই। কাজেই আওয়ামী লীগের একমাত্র অবিসংবাদিত নেত্রী শেখ হাসিনাকে ভারত শুধু শুধু জোর করে কাতার পাঠিয়ে দিতে চাইবে সেটা ভাবা মুশকিল। কাতারের পরিকল্পনাটা আসলে হয়েছিল অন্তর্বর্তী সরকারের আমলে, কারণ কাতার অন্তর্বর্তীকালীন সরকারের এই খলিলুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং সে কারণে যখন 2025-এর শুরুর দিকে খালেদা জিয়াকে মাইনাস প্রচেষ্টার অংশ হিসেবে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স এনে তাকে চিকিৎসার জন্য লন্ডন পাঠানো হলো, সে সময় কিন্তু কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। এরপর খালেদা জিয়া একেবারে রাজনীতিতে নিষ্ক্রিয় এবং নিশ্চুপ থাকার শর্তে লন্ডন থেকে আবারও ঢাকায় ফেরেন বটে, কিন্তু মনে করে দেখেন ডিসেম্বরের শুরুতে খালেদা জিয়া যখন এরই মধ্যে লাইফ সাপোর্টে, যে কথা এখনকার মুক্তিযোদ্ধা মন্ত্রী আহমেদ আজম খান সংবাদ মাধ্যমের সামনে এভারকেয়ার হাসপাতালের সামনে দাঁড়িয়ে বলে দিয়েছিলেন, সেই লাইফ সাপোর্টে থাকা খালেদা জিয়াকে কাতার সরিয়ে দিয়ে তারই নেতৃত্বে বিএনপিকে নির্বাচন করানোর যে প্রচেষ্টাটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছিল, যখন কিনা তাদের পরিকল্পনা ছিল তারেক রহমানকে দেশে আসতে না দেওয়া এবং অসুস্থ খালেদা জিয়ার নেতৃত্বে নড়বড়ে একটা বিএনপিকে দিয়ে জামায়াতের মুখোমুখি করে নির্বাচন করানো এবং জামায়াতকে জিতিয়ে আনা, সে সময়ও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে ফেলেছিলেন। কাজে এই যে কাতারের সঙ্গে ঘনিষ্ঠতা, সেটা খলিলুর রহমানের, এবং খলিলুর রহমানকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল নভেম্বরে দিল্লিতে ডেকে বাংলাদেশের কাছে তাদের প্রত্যাশা কি সে সম্পর্কে স্পষ্টভাবে ব্রিফ করার পর দোহার মধ্যস্থতায় আরেক দফা বৈঠকে বসেন, কিন্তু দোহায় নিয়ে গিয়ে নভেম্বরেরই শেষ দিকে, এবং সে সময় খলিলুর রহমান এই প্রস্তাবটি দিয়েছিলেন যে শেখ হাসিনাকে একরকমের নিউট্রালাইজ করে ফেলতে, মানে শেখ হাসিনা যে রাজনৈতিকভাবে একটা সক্রিয় জীবন যাপন করছেন দিল্লিতে বসে, সেটা বাংলাদেশের জন্য একটা অস্বস্তির কারণ। সেই কাজ বন্ধ করতে শেখ হাসিনাকে যেন কাতারের মতো দেশে পাঠিয়ে দেওয়া হয়, যেসব দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নানা কিছু রাজনৈতিক কার্য
কার্যকলাপ এমনিতেই নিয়ন্ত্রিত, সেই দেশের ব্যক্তিবর্গের জন্য নিয়ন্ত্রিত। কাজেই শেখ হাসিনা সে দেশে আতিথ্য গ্রহণ করলে তিনি যে একটা ভীষণ নিয়ন্ত্রিত এবং প্রহরাধীন পরিবেশে থাকবেন সেটা একরকম নিশ্চিত। কিন্তু ভারত সরকার সেদিকে যে কোনো কর্ণপাত করে নাই তার প্রমাণ যে খলিলুর রহমানের সঙ্গে এই আলাপ হওয়ার পরেও ভারত সরকার কিন্তু শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বন্ধ করেন নাই, বরং গত কয়েক মাস ধরে শেখ হাসিনা নিয়মিতভাবে প্রতি সপ্তাহে একটা সুনির্দিষ্ট সংখ্যক নেতা কর্মীর সঙ্গে তার দিল্লির সুরক্ষিত বাসভবনে সাক্ষাৎ করছেন। শেখ হাসিনার বোন শেখ রেহানা নিয়মিত আসা যাওয়া করছেন যুক্তরাজ্য থেকে দিল্লি। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ঘুরে এসেছেন এবং মার সাথে সাক্ষাৎ করে এসেছেন। শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল বেশিরভাগ সময়টাই থাকছেন ভারতের দিল্লিতে এবং মায়ের সঙ্গে অবাধে দেখা করছেন। এবং অনেক সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে শেখ হাসিনা কন্যা পুতুলও বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড সক্রিয় করতে নানা রকম ভূমিকা রাখার চেষ্টা করছেন। কাজেই এমন একটা অবাধ পরিবেশ যে শেখ হাসিনার জন্য ভারত সরকার দিল্লিতে তৈরি করে দিয়েছে, তার কারণ নিশ্চিতভাবেই যে শেখ হাসিনার রাজনৈতিক গুরুত্বটা ভারত বোঝে এবং সেটা ভারতের আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় কিংবা বাংলাদেশের সঙ্গে দর কষাকষিতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটাও ভারত বোঝে। মনে রাখতে হবে শুধু শেখ হাসিনা নন, বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের অনেকেই ভারতে আতিথ্য গ্রহণ করেছেন বা ভারতের আশ্রয়ে আছেন এবং সেখানে তারা চিকিৎসা সেবা গ্রহণ করছেন, স্বাভাবিক জীবন যাপন করছেন, এমনকি তাদের পুত্রকন্যাদের লেখাপড়ারও ব্যবস্থা হয়েছে। শুধু তাই নয়, ভারতে বাংলাদেশের সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের অনেকে, যাদেরকে আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করে বিপজ্জনক সব মামলায় অভিযুক্ত করা হয়েছে, তাদেরকে আশ্রয় দানের ব্যবস্থা করা হয়েছে। এমনকি সামরিক বাহিনীর জেনারেল পর্যায়ের অনেক কর্মকর্তারা কিভাবে ভারতে সীমান্ত পাড়ি দিয়ে পরিবার সহ চলে গিয়ে সেখানে এখন বাস করছেন সেটা যদি পরিষ্কারভাবে ভাবা যায় তাহলে বুঝতে অসুবিধা হয় না যে ভারত সরকারের ব্যবস্থাপনা ছাড়া ক্যান্টনমেন্টের নজর এড়িয়ে তাদের পক্ষে সীমান্ত পাড়ি দিয়ে যেমন ভারত পর্যন্ত পৌঁছানো অসম্ভব ছিল, তেমনি ভারতে তাদের পক্ষে সরকারের নজরদারি এবং সরকারের সুস্পষ্ট সমর্থন ছাড়া এই উচ্চ পদস্থ জেনারেলদের বসবাসও অসম্ভব ছিল। কাজেই ভারত সরকার আওয়ামী লীগের প্রতি আশা ছেড়ে দিয়েছেন, শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আশা ছেড়ে দিয়েছেন। আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে তারা আর ভাবছেন না। এই সমীকরণটা লিখে ফেলা যত সহজ, এই সমীকরণটা মেলানো তত সহজ নয়। কারণ ভারত সরকার এখন পর্যন্ত বাংলাদেশে তাদের জন্য নির্ভরযোগ্য, মানে যারা কিনা বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে ভারতে আক্রমণকারীদের তৈরি করবেন না, প্রশিক্ষিত করবেন না, কিংবা ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের সীমান্তে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবেন না, এমন আর কোনো রাজনৈতিক পক্ষর সন্ধান এখনো পান নাই। তারেক রহমানের ওপর ভারত সরকার প্রত্যাশা রেখেছেন, এখনো ভরসা করতে চাইছেন বটে, কিন্তু ভরসা মেলার কোনো নজির এখন পর্যন্ত তারেক রহমান স্থাপন করতে পারেন নাই। ইউনূস বলেছিলেন বাংলাদেশ নাকি পৃথিবীর কাছে যাবে না, পৃথিবী বাংলাদেশের কাছে আসবে, কিন্তু বাস্তবতা যেন ঠিক উল্টো কথা বলছে। ইউনূস আমলে যে দরজাগুলো একে একে বন্ধ হতে শুরু করেছিল, অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ, তারেক আমলেও সেই চিত্রের খুব একটা হেরফের দেখা যাচ্ছে না। বরং এখন প্রশ্নটা আরো তীক্ষ্ণ হয়ে উঠছে, সরকার পাল্টেছে কিন্তু কেন পাল্টাচ্ছে না বাংলাদেশি পাসপোর্টের প্রতি বিশ্বের দৃষ্টিভঙ্গি? এসব ঘটনায় এগুলোকে আর বিচ্ছিন্ন বলে মনে করার কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানোর পর এবার ইতালিও আগামী 20 এপ্রিল 30 বাংলাদেশিকে চার্টার্ড ফ্লাইটে ফেরত পাঠানোর প্রস্তুতি নিয়েছে এবং ইতালি সরকার বাংলাদেশ সরকারকে ইতোমধ্যে চিঠিও দিয়েছে। এটি শুধু 30 জন মানুষের দেশে ফিরে আসার খবর নয়, বরং একটি ভয়াবহ বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক অভিবাসনের পথে বাংলাদেশিদের প্রতি নজরদারি বেড়েছে, সন্দেহ বেড়েছে, আর ভিসা পাওয়ার শর্ত আগের যে কোনো সময়ের চেয়ে কঠোর হয়েছে। একদিকে অবৈধ অভিবাসন,
ভুয়া কাগজপত্র, মানব পাচার এবং আশ্রয় প্রার্থনার অপব্যবহার, অন্যদিকে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক দুর্বলতা এবং কূটনৈতিক অদক্ষতা সব মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি নাগরিকদের প্রতি আস্থার জায়গাটি স্পষ্টভাবেই নড়বড়ে হয়ে গেছে। জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ধাক্কা খেয়েছে, সাজানো নির্বাচনে আসা তারেক রহমানের সরকারও সেই ক্ষত সারাতে পারছে বলে মনে হয় না। একই প্রেক্ষাপটে 8ই এপ্রিলের ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপের 13টি দেশ বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে। একই সময়ে অস্ট্রেলিয়া বাংলাদেশকে প্রমাণের স্তর 3 বা সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করেছে। অর্থাৎ এখন শুধু শ্রমিক ভিসা নয়, শিক্ষার্থী ভিসাও সন্দেহের চোখে দেখা হচ্ছে। একজন প্রকৃত মেধাবী শিক্ষার্থীও এখন বাড়তি যাচাইয়ের চাপে পড়ছেন, মানে অন্যদের ভুলের মাসুল তাকেও গুনতে হচ্ছে। ব্রিটেনের একের পর এক বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দরজা বন্ধ করে দিচ্ছে। ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন থেকে শুরু করে অক্সফোর্ড, ব্রুকস পর্যন্ত তালিকাটি দীর্ঘ হচ্ছেই। লন্ডনের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের মোট ভিসা প্রত্যাখ্যানের 60%ই আসছে বাংলাদেশি আবেদনকারীদের কাছ থেকে। 2022 সালে যেখানে 15,000-এর বেশি শিক্ষার্থী যুক্তরাজ্যে গিয়েছিল, 2023 সালে সেই সংখ্যা নেমে এসেছে 9,000-এ। এক বছরেই পতন হয়েছে 29%। 2023 সালে যে সংখ্যা ছিল প্রায় 15,000, 2024 সালে সেই সংখ্যা কত হয়েছে তার কোনো পরিসংখ্যান আসলে নেই। এই পতন শুধু সংখ্যা নয়, এটি আন্তর্জাতিক আস্থার পতনের প্রতীক। যুক্তরাষ্ট্র থেকে গত এক বছরে অন্তত 284 জন বাংলাদেশি ফেরত এসেছেন। অনেকেই ব্রাজিল হয়ে মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে ঢোকার চেষ্টা করছিলেন। এক একজন এই যুক্তরাষ্ট্র যাওয়ার পেছনে খরচ করেছেন 45 থেকে 70 লাখ টাকা পর্যন্ত। পরিবারের জমি বিক্রি হয়েছে, ঋণ নেওয়া হয়েছে, দালালের হাতে জীবন তুলে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত সেই মানুষটি ফিরে এসেছে নিঃস্ব হয়ে। অনেককে শিকল এবং ডান্ডা বেড়ি পরিয়ে অমানবিকভাবে ফেরত পাঠানো হয়েছে। এই ট্র্যাজেডি শুধু ব্যক্তির নয়, একটি দেশের গ্রামীণ অর্থনীতি, পারিবারিক কাঠামো এবং সামাজিক মর্যাদার উপরও বড় আঘাত। ইউরোপের বিভিন্ন দেশ থেকেও গত 8 বছরে প্রায় 4,000 বাংলাদেশি ফেরত এসেছেন। ইতালি, সাইপ্রাস, রোমানিয়া, জার্মানি, ফ্রান্স, গ্রিস। তালিকাটি দীর্ঘ এবং প্রতিটি দেশের নামই বলে দেয় যে সমস্যাটি একক কোনো গন্তব্যে নয়, বরং ইউরোপ জুড়ে বাংলাদেশি অভিবাসনকে ঘিরে একটি কাঠামোগত এবং ধারাবাহিক সংকট তৈরি হয়েছে। শুধু পশ্চিমা বিশ্ব নয়, সাধারণ ভ্রমণ ভিসাতেও একই চিত্র। থাইল্যান্ডে ভিসা পেতে এখন সর্বনিম্ন 45 দিন অপেক্ষা করতে হচ্ছে। ভারত, ইউএই, কাতার, ওমান, সৌদি আরব, ভিয়েতনাম সহ বহু দেশে ভিসা জটিলতার বেড়েছে। সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার ভিসার অনুপাত কমেছে, ইন্দোনেশিয়া ফি অস্বাভাবিক হারে বাড়িয়েছে। শ্রীলঙ্কার এই ভিসাও এখন অপেক্ষা করতে হচ্ছে 2-3 দিন। অর্থাৎ আপনি ছাত্র, শ্রমিক, পর্যটক বা চিকিৎসা বা ব্যবসায়ী, যে কারণে হোক না কেন, বাংলাদেশি পাসপোর্ট এখন সর্বত্র অতিরিক্ত সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে। মেধাবী শিক্ষার্থীরা স্কলারশিপ পেয়েও কেবল ভিসা জটিলতার কারণে হাঙ্গেরি বা যুক্তরাষ্ট্র পাড়ি দিতে পারছেন না। শামীম হাসান দম্পতির মতো অনেকেই থাইল্যান্ডে নববর্ষ কাটানোর স্বপ্ন বুকে নিয়ে পাসপোর্ট জমা দিয়ে মাসের পর মাস অপেক্ষায় কাটাচ্ছেন। এর সঙ্গে যোগ হয়েছে মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তা। বাংলাদেশের বৈদেশিক শ্রমবাজারের বিশাল অংশ সৌদি আরব এবং জিসিসি ভুক্ত দেশগুলোর উপর নির্ভরশীল। এই 6টি দেশে বর্তমানে প্রায় 45 লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন এবং দেশের মোট রেমিটেন্সের 45% বেশি আসে এই অঞ্চল থেকে। ইরানকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতি আরো জটিল হলে সেখানে কর্মসংস্থান ধীরে ধীরে সংকুচিত হয়ে আসবে এবং তার ফলে বাংলাদেশের অর্থনীতিতে সরাসরি ধাক্কা আসবে। ইউরোপ আমেরিকার দরজা যখন কঠিন, মধ্যপ্রাচ্যেও যখন অনিশ্চয়তা, তখন বাংলাদেশের শ্রমবাজার পড়ছে বহুমুখী চাপে। নতুন কর্মী পাঠানো কঠিন হচ্ছে, আর যারা ফিরছেন তাদের পুনর্বাসনও হয়ে উঠছে বড় চ্যালেঞ্জ। এখানে সবচেয়ে কঠিন প্রশ্নটি আপনি সামনে আনতে পারেন, ইউনূসের নেতৃত্বে গঠিত অবৈধ সরকার যে আন্তর্জাতিক আস্থার সংকট তৈরি করে গেছে, তারেক সরকার কি সেই সংকট কাটাতে পারছে? উত্তরটা পরিষ্কার, পারছে না।
কারণ এই সরকার নিজেই সেই একই বিদেশি মদতপুষ্ট রাজনৈতিক ধারার ফসল। জুলাই সন্ত্রাসের হাত ধরে আসা ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ হিসাবে প্রতিষ্ঠিত তারেকের আমলে রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের কোনো কার্যকর উদ্যোগ আসলে দেখা যাচ্ছে না। বৈধ অভিবাসন প্রক্রিয়াকে স্বচ্ছ করা, দালাল চক্র ভাঙা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বিশ্বাসযোগ্য কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের পরিবর্তে রাষ্ট্রযন্ত্র ব্যস্ত থাকছে ক্ষমতা টিকিয়ে রাখার রাজনীতিতে। পশ্চিমা বিশ্বে একটি দেশকে যখন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় তখন অন্য দেশগুলো সেই পথ অনুসরণ করে। এই ডমিনো ইফেক্ট বাংলাদেশের ক্ষেত্রে এখন দৃশ্যমান বাস্তবতা। সব মিলিয়ে এটি কেবল একটি ভিসা সমস্যা নয়, এটি একযোগে শ্রমবাজার, শিক্ষা, কূটনীতি, রেমিটেন্স এবং রাষ্ট্রের বৈশ্বিক অবস্থানের সংকট। 20 এপ্রিল ইতালি থেকে 30 বাংলাদেশিকে ফেরত পাঠানোর ঘটনা সেই বৃহত্তর সংকটের সর্বশেষ দৃশ্যমান প্রকাশ মাত্র। এর আগে গত বছরের মার্চ থেকে এক বছরে 284 জন যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন, 8 বছরে ইউরোপ থেকে ফিরেছে প্রায় 4000 মানুষ। আরো লাখো কর্মী যখন মধ্যপ্রাচ্যে অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে আছেন, তখন দেশের ভিতরে রাষ্ট্র পরিচালনার যে অদক্ষতা, জবাবদিহিহীনতা, যা চলছে তা পরিস্থিতিকে আরো জটিল করছে। সরকার বদলেছে, ইউনূস গেছেন, তারেক এসেছেন, কিন্তু বিদেশের দরজা এখনো